গেট। আর কালকে মিটিংয়ের জন্য আসতে পারি নাই। ওকে, ঠিক আছে, আজকে আমরা সরাসরি ক্লাসে চলে যাই। হুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, ভালো আছি। রাইট। কথাটা কে বললো? নিশা তসনিমরে আমি একটা ক্যান্ডি খাওয়াতে চেয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় হবে না এখন। এত সুন্দর, এত সুন্দর একটা কথা বললো যে ভাইয়া অল টাইম ভালো থাকে, খুশির ঠেলায় আর কি এটা। কেন? মনে কেন আসবে? মনে কেন করাবেন? তখন যদি ভুলে যায় তখন কি করবেন? আচ্ছা, এখানে। ও আচ্ছা। আমাদের মধ্যে কয়জন এবার ইন্টার পরীক্ষা দিছে? নাম বলেন, নাম না বলে চিনতে পারবো না তো। আমরা মিউট করে রাখি সবাই। সবাই মিউট করে রাখেন। বুঝি নাই। কে বলছিলেন? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? আমার কথা কি শোনা যাচ্ছে না?
জি স্যার। আমরা কি মৌলিক লজিক গেটগুলো দেখতে পাচ্ছি? এখানে 3 ধরনের লজিক গেট আছে। স্যার শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা, এখন আমরা ক্লাসে আসি। এখানে 3 ধরনের লজিক গেট আছে। অর গেট, অ্যান্ড গেট আর নট গেট। অর গেটের কাজ হচ্ছে, হ্যাঁ, অর গেট হচ্ছে যৌগিক যোগের গেট। যৌগিক কাজগুলা করে, মানে যোগের কাজ করে এক কথায়, যে যৌগিক যোগের গেট। অর গেটের মাধ্যমে আমরা এই স্ক্রিন তো শেয়ার করা আছে, দেখেন স্ক্রিন তো দেখা যাচ্ছে। আমি দেখতেছি দেখা যায়। এখন এখন দেখা যাবে আবার। এখন দেখা যাবে এখন। না না, ভুল না, দেখা যাচ্ছিল, অনেকেই দেখতে পায় নাই, আবার দেখতে পারবেন। ওয়ালাইকুম সালাম। এখন কি দেখা যায়? ওকে, জি স্যার দেখা যাচ্ছে। জি স্যার। এখানে দেখেন অর গেট আছে। অর গেট হচ্ছে যৌগিক যোগের গেট। অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রায় যৌগিক যোগের কাজ সম্পাদনের জন্য যে গেট ব্যবহার করা হয় তাকে অর গেট বলা হয়। অর গেটে 2 বা ততোধিক ইনপুট লাইন থাকে এবং একটি মাত্র আউটপুট লাইন থাকে। যেহেতু অর গেট যৌগিক যোগের গেট, তাই একটি যৌগিক যোগের নিয়ম মেনে চলে। এখানে বলছে যে অর গেটে 2 বা ততোধিক ইনপুট লাইন থাকে। একটা না, কিন্তু 2টাও হতে পারে, 3টাও হতে পারে, তার বেশিও হতে পারে, ইনপুট দেওয়ার জন্য, মানে লাইন দেওয়ার জন্য। কিন্তু আউটপুট পাবে একটা দিয়েই, একটি মাত্র আউটপুট লাইন থাকবে। যে কয়টাই ইনপুট লাইন হোক না কেন, আউটপুট লাইন হবে শুধুমাত্র একটা। যেহেতু অর গেট যৌগিক যোগের গেট, মানে অর গেটের মাধ্যমে যেহেতু যোগ করা হয়, তাই এটি যৌতিক যোগের নিয়ম মেনে চলে, অর্থাৎ যোগ করে, একটার সাথে যোগ করে। তারপরে এই গেটের ক্ষেত্রে যে কোনো একটি ইনপুটের মান 1 হলে আউটপুট 1 হয়, অন্যথায় 0 হয়। যদি একটি ইনপুটের মান 1 হয় তাহলে আউটপুট 1 হবে, আদারওয়াইজ 0 হয়। অর গেটের সুইচিং সার্কিটের সুইচগুলো সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে, ফলে যে কোনো একটি সুইচ অন থাকলে বাল্বটি জ্বলে। মানে এটা দুইটা, এই যে নিচে চিত্র সহকারে দেওয়া আছে, এই যে এখানে দেখেন, এই যে এ বি, এই যে দুইটা চিত্র দেওয়া আছে।
যে এর মধ্যে যদি আমি যে কোনো একটা, এখানে যেহেতু দুইটা ইনপুট আছে এ বি আর আউটপুট আছে এফ ইকুয়াল এ প্লাস বি, দেখেন 0 0 যোগ করলে 0 হয়, 0 1 যোগ করলে 1 হয়, 1 0 যোগ করলে 1 হয়, 1 1 যোগ করলে 1 হয়। এখানে বলা হয়েছে যে এই এ দিয়ে বা বি দিয়ে যদি একটা ইনপুট প্রবেশ করানো হয় তাহলে আউটপুট পাওয়া যাবে। যদি দুটাতেই 0 দেওয়া হয় তাহলে আউটপুটে আসবে 0। মানে এই যে প্লাস আর মাইনাস, আমরা যদি প্লাস দিয়ে 1 দিই আর মাইনাস দিয়ে 0 দিই তাহলে ওই যে 1 দিলাম 1-এর জন্য যে কোনো একটা কিন্তু পড়ে যাবে, এ অথবা বি, যে কোনো একটা পড়বে, তখনই এসে বাল্বটা জ্বলবে। আবার যদি এটা দিয়ে 0 দিয়ে এটা দিয়ে 1 দিই তাহলে কি হবে, এখানে এসেও এই যে এই পাশ দিয়ে একটা নেগেটিভ একটা 1 দেওয়া হয়েছে, এই 1-এর জন্য একটা লাইন পাবে, আর এটা পজিটিভ। আর আমরা জানি যে নেগেটিভ পজিটিভ দুইটা থাকে, যে নেগেটিভে লাইন থাকে পজিটিভে থাকে না, যে কোনো একটা দিয়ে লাইন গেলেই হয়, একটা দিয়ে লাইন ঢুকলেই বাল্বটা জ্বলবে। এই চিত্রটা আঁকায়নি সবাই, এই চিত্র আর ট্রুথ টেবিলটা আর সার্কিটটা আঁকায়নি। লাইনে কি কেউ আছে? কথা তো শুনি না। জি ভাইয়া। আচ্ছা, আমরা একটু তাড়াতাড়ি এটা আঁকাই নিব। হ্যাঁ, যারা ইন্টারে পড়ছে অবশ্যই এরা পারে আগে থেকেই, তাই এদের হয়তো নাও লাগতে পারে। পিসি বাহিনী আছে তাহলে সমস্যা কি? যদি আঁকানো হয়ে যায় আমরা সারা দিব। জি হয়েছে। হ্যাঁ ভাইয়া হয়নি, আমি নাস্তা করতেছিলাম। কে কে নাম কি? রাগারাগি আসছে না, আপু নাস্তা করছে। কে? আখি। আখি কে? আচ্ছা না আপু, ভাইয়া তো শব্দ হচ্ছে কেন? কার জন্য এই থেকে সমস্যা? সবাই মিউট করি। হ্যাঁ হ্যাঁ, আমি কালকে হয়তো গাড়িতে উঠতে পারি রাত্রেবেলা। হ্যাঁ না, শনিবারে আসবো, আমি একদিনে ছুটি দিচ্ছি। আমি পরে ফোন দিচ্ছি, দাঁড়ান, ক্লাস করাচ্ছি তো, ক্লাস শেষ করে ফোন দিব। ভাইয়া এটা হয়েছে তো। ঠিক আছে, তাহলে আমরা আরো স্যার সামনে বাড়াই। পেন্ডিং এ আছে কেন? এরপরে আছে অ্যান্ড গেট। অ্যান্ড গেট হচ্ছে অর গেটের উল্টা। অ্যান্ড গেট হচ্ছে যৌতিক গুণের গেট, মানে এটাতে যে কোনো একটা যদি লো হয় তাহলে আউটপুটও লো দিবে, মানে লাইন যাবে না, দুইটাই হাই হওয়া লাগবে। এটা অ্যান্ড গেটের উল্টা। অ্যান্ড গেটে যে কোনো একটা হাই হলেই আউটপুট পাওয়া যায়, কিন্তু অর গেটে যে কোনো একটা হাই হলেই হচ্ছে আউটপুট পাওয়া যায়, কিন্তু অ্যান্ড গেটে দুটাই হাই হওয়া লাগবে, অন্যথায় আউটপুট পাওয়া যায় না। এই যে এখানে সার্কিটে বলে দিয়েছে, যদি আমি 1 দিই
তাহলে এইটা পড়বে, কিন্তু 0 দিলে আর এটা পড়বে না। এই জন্য দুইটাই হাই হইতে হবে। যে 0 0 0 0 1 0 1 0 0 1 1 1, মানে দুইটাই হাই হইতে হবে। যখন ইনপুট দুইটাই হাই হবে, ইনপুট দুইটা না, এখানে যদি 3টা 4টা 5টা থাকতো, তাহলে যখন 5টাই ইনপুট হাই হবে তখনই আউটপুটটা হাই হবে। অন্যথায় একটা যদি আউটপুট 0 হয়, ইনপুট 0 হয়, তাহলে আউটপুট পাওয়া যাবে না। এটা হচ্ছে অর গেটের ফুল উল্টা। অ্যান্ড গেট হচ্ছে যৌক্তিক গুণের গেট, অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রায় যৌক্তিক গুণের কাজ সম্পাদনের জন্য যে গেট ব্যবহার করা হয় তাকে অ্যান্ড গেট বলে। এখানে যোগ এবং গুণের যে কাজগুলো আমরা করে থাকি, এটার জন্য এই দুইটা গেট ব্যবহার করা হয়। অ্যান্ড গেটের ক্ষেত্রে 2 বা ততোধিক ইনপুট লাইন থাকে এবং একটি মাত্র আউটপুট লাইন থাকে। যেহেতু অ্যান্ড গেট যৌক্তিক গুণের গেট, তাই এটি যৌক্তিক গুণের নিয়ম মেনে চলে। যে 0 0 গুণ করলে কত হয়? 0 হয়। 1 0 গুণ করলে 0, 1 আবার 0 1 গুণ করলে 0, 1 1 গুণ করলে কি হয়? 1 হয়। এটা কিন্তু আমরা গুণের নিয়মটা আমরা জানি যে 1-এর সাথে 1 গুণ করলে 1ই হয়। 1-এর সাথে 0-এর সাথে যাই গুণ করি না কেন, আমরা রেজাল্টটা কি পাই? 0 পাই। অ্যান্ড গেটের ক্ষেত্রে তাই, যে আমি যদি এখানে ইনপুট যদি একটা 0 দিই আর একটা 1 দিই, তাহলে আমি আউটপুট পাবো 0। এটাই বলছে এখানে। আমরা চিত্রটা আঁকাইনি সবাই। Yes, sir. পাশে যে সার্কিট আছে ওটাও কি আঁকাইতে হবে? হ্যাঁ হ্যাঁ, সার্কিটটা আঁকাই নেবেন। সুইচিং সার্কিট অফ অ্যান্ড লজিক গেট। যে সিম্বল আছে, টেবিল আছে আর সার্কিট আছে, তিনটা একাই নিব। হয়েছে হয়েছে ভাইয়া। ওকে, এবার হচ্ছে নট গেট। নট গেট এক ফুল উল্টা, 0 দিলে 1, 1 দিলে 0। এটা পূরকের কাজ করে। নট গেট হচ্ছে যৌক্তিক পূরকের গেট। একে ইনভার্টারও বলা হয়। অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রায় যৌক্তিক পূরকের কাজ সম্পাদনের জন্য যে গেট ব্যবহার করা হয় তাকে নট গেট বলা হয়। এই গেটে একটিমাত্র ইনপুট লাইন এবং একটিমাত্র আউটপুট লাইন থাকে। যেহেতু নট গেটে যৌক্তিক পূরকের গেট, তাই এটি যৌক্তিক পূরকের নিয়ম মেনে চলে। এই গেটের ক্ষেত্রে আউটপুট হয় ইনপুটের বিপরীত, অর্থাৎ ইনপুট সংকেত 1 হলে আউটপুট সংকেত 0 হয়, অথবা ইনপুট সংকেত 0 হলে আউটপুট সংকেত 1 হয়। এখানে কিন্তু একটা কথা বলছিল, বুলিয়ান অ্যালজেব্রায় কিছু সূত্র আছে না? যারা ইন্টার পড়ছে এরা কিন্তু জানে বুলিয়ান অ্যালজেব্রার কিছু সূত্র আছে। এই সূত্রটা মেইনটেইন করে নট গেট। এটা আমরা আঁকাইনি। এখানে বলছে যে যদি ইনপুট আমরা 1 দিই তাহলে আউটপুটে এসে 0 পাবো, আর যদি 0 দিই তাহলে আউটপুটে এসে 1 পাবো। আমরা সবাই চিত্রটা আঁকাইনি। এটা আমাদের থিওরি ক্লাসের একটা টপিক ছিল, যেটা আমরা অনলাইনের মাধ্যমে শেষ করে ফেললাম। আমি আছি, সমস্যা নাই, আমি লাইনে আছি। আমি লাইনে আছি, সমস্যা নাই, টেনশন করার কিছু নাই, একটু ওয়েট। এইটা এই পর্যন্তই আমাদের কিন্তু আসলে ছিল। অনলাইন ক্লাসের আছে একটা অনলাইন যে টপিকগুলো, মানে আমরা যে থিওরি টপিকগুলো পড়ছিলাম, এই পর্যন্ত আমাদের থিওরি টপিকটা ছিল। এখন আমরা সরাসরি কাজে যাব। কালকে থেকে যে ক্লাসগুলো করব টোটালি হচ্ছে
কাজ করব, আর কোনো থিওরি ক্লাস আমাদের নাই। এখন শুধু আমরা দেখবো যে আমরা ওয়ার্ডে কি কি কাজ করতে পারি। এই পর্যন্ত বুঝতে পারছেন কি সবাই? কে কে বুঝে নাই? কে কে বুঝে নাই? একজন একজন করে কথা বলবো, একজন একজন করে কথা বলবো, সবাই একসাথে বললে তো হবে না। আর বুঝি নাই। কি বুঝেন নাই বলেন? কিছু বুঝি নাই তো। নাম কি? জেপি জান্নাতি। জেপি জান্নাতি কখন জয়েন করলেন? এই মাত্র যারা জয়েন করছে এরা তো কিছুই বুঝবে না, কারণ এরা তো এই মাত্রই জয়েন করছে। জি স্যার। হ্যাঁ, জি স্যার। এখন যেগুলা এই মাত্র জয়েন করছে এইগুলা প্রশ্ন করা যাবে না। ওরা জানে তো যে 10টায় টাইম, 10টায় কই ছিল, ঘুমাইছে সবগুলা। আরে শীত, বাইরে অনেক শীত, তাই না? জি স্যার, কুয়াশা। কুয়াশা তো তোর ঘরের মধ্যে না, বাইরে। সবগুলা কি বাইরে বসে বসে ক্লাস করেন? স্যার একটু বাইরে গেছিলাম, কাজ ছিল। একটু না বলেন অনেকটা। জান্নাতে শেষ। ভাইয়া এখন নেক্সট এর ক্লাসটা করেন। হ্যাঁ হ্যাঁ, নেক্সট টাইম কি করে পড়াবো? স্যার একটু বুঝায় দেন প্লিজ। এটা এটা পরে বুঝাই দিব। আমরা কন্টিনিউ করে আগেরটা আগে যাই। বোল্ড, ইতালিক, আন্ডারলাইন, চেঞ্জ কেস, লাইন স্পেস, অ্যালাইনমেন্ট, এগুলো মনে আছে সবার? 24 তারিখের ক্লাসটা তো হয় নাই এখন আমাদের। কিসের ক্লাস হয় নাই? কথা কিন্তু আমি বুঝি না, একটু বলে ভালো হতো। কিসের ক্লাস হয় নাই? হঠাৎ চুপ হয়ে গেলেন কেন? বলেন কিসের ক্লাস হয় নাই? কিসের ক্লাস হয় নাই? আমার কথা শোনা যাচ্ছে? কে যেন বললে যে কিসের জন্য ক্লাস হয় না? কিসের ক্লাস হয় নাই? এখানে আমি বলছিলাম, হ্যাঁ এখানে আমি বলছি বোল্ড, ইতালিক, আন্ডারলাইন, চেঞ্জ কেস, লাইন স্পেস, অ্যালাইনমেন্ট, এগুলো আমরা ক্লাস করছি না? হ্যাঁ, এই ক্লাসটা তো আমরা একবার করছি। অনলাইনে আর অফলাইন কি আলাদা নাকি? দুটোই তো সেম। অনলাইনেও যা অফলাইনেও তো তাই।
আমরা অনলাইনে যেহেতু করি নাই, ঠিক আছে, আমরা রিভিশন দিতে চাইছিলাম, রিভিশন দিই যাতে আমরা ভুলে না যাই। কারণ কম্পিউটার জিনিসটা খুবই মানে এমন একটা জিনিস যেটা আপনি প্র্যাকটিস না করলে মনে থাকবে না। আপনি যত প্র্যাকটিস করবেন তত শিখতে পারবেন। আপনি প্র্যাকটিস করলেন না, ভুলে গেলেন। যাদের বাসায় কম্পিউটার আছে তাদের জন্য তো গুড লাক, কারণ তারা এই জিনিসটা প্র্যাকটিস করতেছে, তাদের মনে থাকবে। বাট যাদের নাই তাদের জন্য আসলেই ব্যাড লাক, যে এরা হচ্ছে ভুলে যাবে দ্রুত। কারণ কম্পিউটার আপনি আজকে শিখছেন, যদি প্র্যাকটিস না থাকে 15 দিন পরে দেখবেন যে ওইটা আর মনে নাই। এটা স্বাভাবিক, এটা আপনার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই। আমার কথা কি বোঝা যাচ্ছে? ওকে, আমরা আজকে দেখব বোল্ড, ইটালিক, আন্ডারলাইন। তো আমি কিছু লেখি, একটা লেখা নিয়ে আসি, একটা লেখা নিলাম। সবাই মাইক অফ করে রাখি, মাইক অফ করে রাখি। এই যে আমরা কিছু লেখা নিলাম, এই লেখাটাকে এখন বোল্ড করব। প্রথমে আমরা কি করব, যে লেখাগুলো বোল্ড করতে চাইবো ওই লেখাগুলো আগে সিলেক্ট করে নিব, তাই না? হ্যাঁ, এই লেখাগুলো আগে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে প্রথমে আমরা কন্ট্রোল এ দিব। কন্ট্রোল এ দেওয়ার পরে এই লেখাটাকে আমরা কন্ট্রোল কি দিলে বোল্ড হবে, কে বলতে পারবেন? কন্ট্রোল কি দিলে? কন্ট্রোল বি। কন্ট্রোল বি দিলে বোল্ড। তারপরে আন্ডারলাইন, কন্ট্রোল ইউ। তারপরে ইটালিক, কন্ট্রোল আই। এটা কি সবার মনে আছে? মনে থাকলে তো ভালো, অনেক ভালো, কারণ এগুলো আমাদের প্র্যাকটিস রাখতে হবে কিন্তু। এই তো বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, কন্ট্রোল বি, কন্ট্রোল আই আর কন্ট্রোল ইউ। আমরা আবার যখন আগের অবস্থায় ফিরে আসতে যাব তখন কি করব? কন্ট্রোল বি দিয়ে বোল্ড উঠাই দিব, কন্ট্রোল আই দিয়ে, হ্যাঁ, কন্ট্রোল আই দিয়ে ইটালিক উঠাই দিব, কন্ট্রোল ইউ দিয়ে আন্ডারলাইন উঠাই দিব। মানে যেভাবে আমরা বোল্ড, ইটালিক, আন্ডারলাইন করব সেমভাবেই আমরা উঠাই দিব। এরপরে আমাদের কি টপিক ছিল? চেঞ্জ কেস। আমরা জানি যে কেস কত ধরনের? 5 ধরনের কেস ছিল। আমি 5টা লাইন করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের। ওকে, আমি 5টা লাইন করে নিছি। আমাদের কেস ছিল 5 ধরনের। প্রথম ছিল সেন্টেন্স কেস। সেন্টেন্স কেস মানে কি ছিল? যে একটা সেন্টেন্সের প্রথম অক্ষর বড় হাতের হবে, বাকিগুলো সব ছোট হাতের অক্ষর হবে। তারপরে ছিল লয়ার কেস। লয়ার কেস মানে সব লেখাগুলাই ছোট হাতের অক্ষরের হবে। আর আপার কেস মানে সব বড় হাতের অক্ষরের হবে। আর আরেকটা ছিল ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, মানে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরগুলা বড় হাতের হবে। যেমন এখানে অন দ্য, ইনসার্ট ট্যাব, দ্য গ্যালারিজ। এখানে অন একটা ওয়ার্ড, দা একটা ওয়ার্ড, ইনসার্ট একটা ওয়ার্ড, ট্যাব একটা ওয়ার্ড, দা একটা ওয়ার্ড, গ্যালারিজ একটা ওয়ার্ড। এই যে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা হবে বড় হাতের। এটা ছিল ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড। এরপরে ছিল টুগল। টুগল মানে প্রথম অক্ষর ছোট হাতের, বাকিগুলা বড় হাতের। আমরা 5 লাইনে 5টা ইউজ করে দেখি। এটা মনে আছে? কেস কি সবার মনে আছে? গুড, তাহলে আমরা চেঞ্জ করে দেখি। প্রথম লাইনটা আগে মার্ক করব। মার্ক করার পরে এই যে এইখানে ফন্ট সাইজ বৃদ্ধি করার পাশে লেখা আছে চেঞ্জ কেস। এটার মধ্যে 5 ধরনের আছে, আমরা 5টা ইউজ করব। প্রথমে সেন্টেন্স কেস দিব। ওকে, এটা যে প্রথমে 0, এটা বোঝা যাচ্ছে। তারপরে 0 তো না, ও। এবারে এটারে লয়ার কেস করি। লয়ার কেস, হ্যাঁ, সবগুলো ছোট। তারপরে এটাকে করি, এটা আপার কেস। এই যে সবগুলাই বড় হাতের। এটাকে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড করে দেখি। হ্যাঁ, এই যে ইউ, ডি, ইউ, সি, ইউ সব বড় হাতের। এটা করে দেখি হচ্ছে টুগল। এই যে টুগল করতে গেলে একটা সমস্যা হয়, দিস গ্যালারিজ টু ইনসার্ট টেবিল। দেখেন সব আপার কেস হয়ে গেছে, তাই না? আমরা এইটাকে প্রথমে সেন্টেন্স কেসে পরিণত করব। আগে সেন্টেন্স কেসে নিয়ে আসবো, দেন এবার টুগল করব। এটা এখন হয়েছে, কারণ এটা সমস্যা হয়, টুগলের ক্ষেত্রে একটু সমস্যা হয়। পুরাটাই আপার কেস হয়, পরে যে আমরা যদি সেন্টেন্স কেস করি দেন আবার যদি টুগল করি তাহলে সমস্যাটা সলভ হয়ে যায়। আমরা বুঝতে পারছি তো এই 5টা কেস চেঞ্জ? ওকে,
এরপরে যেটা আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ছিল সেটা ছিল হচ্ছে লাইন স্পেস। লাইন স্পেস কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট অনেক। লাইন স্পেসের শর্টকাট মনে আছে কারোর? জি স্যার মনে আছে। কি হবে বলেন? কনজিউমার কি? প্রিপি হচ্ছে F5 আর ফর্ম হচ্ছে F1। হ্যাঁ, আমরা যদি কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করার পরে কন্ট্রোল 5 এ চাপ দিই তাহলে হচ্ছে একটা স্পেস নিয়ে নিবে অটো। এই স্পেসটা কত নিবে দেখে আসি। অটো একটা স্পেস নিবে 1.5, এটা কিন্তু অটো নিবে। 1.15 নিবে না, 2 নিবে না, 2.5 নিবে, 3ও নিবে না, শুধু 1.5 নিবে। এটা সেট করাই, অটো সেট করা, এটা শর্টকাট। আর আমরা যদি কন্ট্রোল 1 দিই তাহলে এটা স্পেস রিমুভ হবে, তার মানে 1 হয়ে চলে আসবে, 1.0। আমরা স্পেসের ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যায় পড়বো, কারণ আমাদের একটা ফরম্যাট আছে যেটার মধ্যে আমরা সিবি তৈরি করতে গেলে পারে ওইখানে স্পেসিংয়ে একটা সমস্যায় পড়ে যায়, কারণ সিবির ক্ষেত্রেই সমস্যাটা বেশি হয়। তাই আমরা স্পেসটা একটু ভালো করে বুঝবো এবং মনে রাখার চেষ্টা করব, কারণ আপনার সিবির ক্ষেত্রে স্পেসটা কত নিব? সিবির ক্ষেত্রে আপনাকে স্পেস বলে দিবে 1.15 হতে পারে, 1.20 হতে পারে, 1.2 হতে পারে। এটা আপনাকে এখানে উল্লেখ করা থাকে সিবির মধ্যে যে আপনাকে আসলে এই লাইন স্পেস কতটুকু নিতে হবে। সবথেকে বেশি সমস্যা আমরা কখন পড়ি, যখন আমি আপনাদের দেখাইয়ে দিই সরাসরি। আমি এখন যে ফরম্যাটটা দেখাবো এটা হচ্ছে আপনাদের আছে পরীক্ষার প্রিপারেশনের একটা ফরম্যাট। এই ফরম্যাট অনুযায়ী পরীক্ষাটা হয়। যে এখানে জব 1 থাকবে, জব 1-এর জন্য আপনাকে টাইপিং করতে হবে যে ইনস্ট্রাকশন অনুযায়ী, এই যে ইংলিশ, তারপরে নিচে থাকে বাংলা, এটা জব 1। তারপরে থাকবে জব 2। জব 2-র মধ্যে থাকবে হচ্ছে এই যে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, ফাইল নেম, তারপরে সেভ লোকেশন, পেপার সাইজ, তারপরে মার্জিন আছে টপ 1, বটম 1, লেফট 0.5, রাইট 0.5, ইনসার্ট ইমেজ, এই যে লাইন স্পেস। কে জন্য জিজ্ঞাসা করছিল লাইন স্পেসের কথা, এই যে এখানে লাইন স্পেস বলা আছে 1.25। এভাবে লাইন স্পেস আপনাকে বলেই দিবে। হ্যাঁ, লাইন স্পেস বলে দিবে। কিন্তু সমস্যা হয় কখন, লাইন স্পেস আপনি দিতে গেলে এই যে একটা সিবি দেখেন, এই যে সিবির মধ্যে আপনি লাইন স্পেস দিতে গেলে সমস্যায় পড়ে যাবেন, যে 1.5 না দিলেও আপনার দিলেও 2 পেজে চলে যাবে। এইটাতে আমরা বেশি সমস্যা ফেস করি, আর কোনোটাতেই এত সমস্যা হয় না, শুধুমাত্র এক সিবির ক্ষেত্রে আমরা এই লাইন স্পেস দিতে গেলে সমস্যাটা ফেস করি। আমরা প্রথমে যে কাজটা করব, আমরা যে লেখাটা লিখব, পুরা লেখাটা আগে প্রথম আমরা সিবি যেটা ক্রিয়েট করে নিব। পুরা সিবিটা ক্রিয়েট করার পরে আমরা পুরা সিলেক্ট করে নেব, পুরা সিবি এইভাবে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে আমরা দেখব যে এখানে কোনো হচ্ছে স্পেস দেওয়া আছে নাকি। এই যে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ দেখেন, এইটা যদি দেওয়া থাকে তাহলে আমরা আগে রিমুভ করে নিব। রিমুভ করার পরে এইখান থেকে যে 1.15 বা যদি আমার যে অপশনটা আছে ওখানে 1.25, যেহেতু এখানে 1.25 নাই, তাহলে আমরা লাইন স্পেসিং অপশন থেকে 1.25টা সেট করে দিব, তারপরে ওকে। প্রথমে আমরা কিন্তু আমাদের যদি সিবিটা তৈরি করা হয় তাহলে ওটা কিন্তু 2 পেজে চলে যাবে। আপনি হাজার চেষ্টা করলেও স্পেস রিমুভ না করলে কিন্তু 1 পেজে আনতে পারবেন না, পরে অনেক ঝামেলা হয়ে যাবে। আর এটার পিছনে আপনার প্রায় এক ঘন্টার বেশি সময় ব্যয় হয়ে যাবে। সো আমরা আগে কি করব, পুরা সিবিটাকে মার্ক করব। সিবি মার্ক করার পরে আমরা লাইন স্পেসে আসব, লাইন স্পেস থেকে রিমুভ লাইন স্পেস করব। দেন আমাদের যেটা ইনস্ট্রাকশন দেওয়া থাকবে আমরা ওই ইনস্ট্রাকশন অনুযায়ী ওই লাইন স্পেসটা বসাই দিব। দেখবেন যে সিবিটা 1 পেজের মধ্যেই আছে। কারণ এটা এই জন্যই সমস্যা বা এইভাবেই করতে বলা হয় যে আপনি আসলে কাজ জানেন, কিন্তু প্রপারলি কাজটা জানেন কি না এটা দেখবে তারা, এবং এটা দেখার জন্যই এই কাহিনীগুলো এরা যুক্ত করে দেয়। শুধু এটা না, আরও অনেক কিছু আছে। যেমন এখানে যদি আমি দেখাই, এই সিবির নিচেই হচ্ছে
একটা লেখা দিবে আপনাকে, এই যে এই লেখাটা দিবে, বলবে যে ডিজিটাল বাংলাদেশটা সেন্টারে নিয়ে আসো, দুইটা ড্রপ ক্যাপ করো আর দুইটা কলাম করো এবং এই পেজটাকে বর্ডার দাও। তখন আমরা পড়ে যাই সমস্যায়, কারণ আমরা যদি বর্ডার কলাম করি তাহলে আমাদের সিবি কলাম হয়ে যায়। তারপরে এই হেডার এইটা আমরা এই ডিজিটাল বাংলাদেশে লেখাটা আমরা সেন্টারে নিতে পারি না, বর্ডার দিলে 2 পেজে চলে আসে, এরকম সমস্যাগুলো হয়। কিন্তু এগুলোরও সমাধান আছে, যেটা করলে ইজিলি আপনি শুধুমাত্র এই সিবির নিচের পেজটাতেই বর্ডার দিতে পারবেন, লেখাটা সেন্টারে নিয়ে আসতে পারবেন, কলাম টু কলাম করতে পারবেন খুব ইজিলি। এই 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 যারা এই কাহিনী এইগুলোই করে যে আপনি আসলে কাজ জানেন কি না এটা যাচাই করার প্রধান মাধ্যম। অনেকেই জানে, কাজ জানে, আপনি জানেন যে টু কলাম করতে হয়, আপনি জানেন ড্রপ ক্যাপ করা যায়, কিন্তু একটা পেজের নিচে আর একটা যখন টু কলাম করতে যাবেন এটা কিন্তু সহজে কেউ পারবে না, আর এটা ওইভাবে কেউ দেখাবেও না আপনাকে। ওই যে মানুষ বলে না যে অ্যাডভান্স 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 শিখাবো, আসলে ওরা দেখাবে কি যে টু কলাম করা যায়, তারপরে হচ্ছে এভাবে ড্রপ ক্যাপ করা যায়, পেজ বর্ডার দেওয়া যায়, কিন্তু উপরেরটা ঠিক থাকবে নিচেরটাই পেজ বর্ডার দেওয়া যাবে, বা আপনি টু কলাম করবেন উপরেরটা ঠিক থাকবে নিচেরটাই শুধু টু কলাম করবেন, এইগুলাই কিন্তু আসলে অ্যাডভান্স লেভেলের মধ্যে আসে। এর বাইরে আর কোনো অ্যাডভান্স নাই, আমি জানি যে নাই, কারণ এর বাইরে অ্যাডভান্স হয় না, এটাই অ্যাডভান্স, এর বাইরে আর কিছুই নাই। সো আমরা যে ক্লাসগুলো করি একটু মনোযোগ সহকারে করব। আর যেহেতু লাইন স্পেসিং বুঝাচ্ছিলাম, সেক্ষেত্রে আমি বললাম যে সিবির ক্ষেত্রে আমরা বেশি সমস্যায় পড়ি, তাই আমরা প্রথমে লেখাটাকে সিলেক্ট করে নিব। জি, স্যার এটা বুঝি নাই। কোনটা? কলাম টু কলাম, টু কলামের কথা। কথা আবার চুপ হয়ে গেল কি? জি ওইটা বুঝি নাই। টু কলামটা বুঝেন না, এই তো হ্যাঁ স্যার আমি বুঝি নাই। টু কলাম মানে 2 ভাগ, একটা পেজের মধ্যে এখানে এখানে দেখেন, এইখানে দেখেন, এটা একটা পেজ না? আমার কথা কি বোঝা যাচ্ছে? আমার কথা কি বোঝা যায়? এখন বোঝা যাচ্ছে। হ্যাঁ বুঝি নাই। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে যে পেজটা এখন আমরা দেখতেছি এটা কি সম্পূর্ণ একটা পেজ না? জি স্যার। হ্যাঁ, এই পেজটাকে 2 ভাগ করা। দেখা যাচ্ছে তো, আমি তো দেখতেছি, দেখা যায়। বাকিরা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ যাই তো। জি স্যার বুঝছি। হ্যাঁ, এই পেজ এখন একটা পেজ আছে, একটা পেজ মানে দেখেন এক কলামের মধ্যে লেখা আছে যে এই লেফট থেকে শুরু করে রাইটে যে শেষ হয়েছে এটা হচ্ছে এক কলাম। এখন এই পেজটাকে 2 ভাগ করা যায়, এইটাকে বলা হয় টু কলাম। এটা আমরা শিখবো, আমাদের এই আছে যে পেজ লেআউটের মধ্যে দেওয়া আছে। এই যে পেজ লেআউটের মধ্যে কলামই দেওয়া আছে, কলাম থেকে আমরা শিখতে পারবো। এখানে আরো অনেক কিছু আছে, ব্রেক ট্রেক আছে, এগুলো আমরা সব শিখে নিব, সমস্যা নাই। আমরা আস্তে আস্তে ধাপে ধাপে আগাবো, তাহলে আমরা তাড়াতাড়ি শেষ করতে পারবো এবং ভালোভাবে শিখতে পারবো, এবং আই থিঙ্ক আপনারা খুব ভালো করবেন। যেটা বলতেছিলাম লাইন স্পেস, এটা কিন্তু আমরা এখান থেকে প্রথমে কি করতে চাইছি, রিমুভ করতে চাইছি। যদি দেওয়া থাকে আগে রিমুভ করব, দেন আমরা লাইন স্পেস বসাই দিব। এখানে বাই ডিফল্ট কিছু লাইন স্পেস দেওয়া আছে, 1, 1.5, 1.15, 2.0, 2.5, 3.0। দেখেন আমি যখন লাইন স্পেসের উপরে নিতেছি তখন হচ্ছে কি হচ্ছে, আমার একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব বৃদ্ধি পাচ্ছে, এটাকেই বলা হয় লাইন স্পেস, মানে এক লাইন থেকে আরেক লাইনের দূরত্ব। এবং এছাড়াও আমরা বাই ডিফল্ট এগুলা ছাড়াও আমরা দিতে পারি। কথা থেকে লাইন স্পেস অপশনে যাব, লাইন স্পেস অপশন থেকে আমরা এই যে নিচে স্পেসিং, বিফোর আফটার, লাইন স্পেসিং মাল্টিপল, পাশে লেখা আছে অ্যাড, এখান থেকে আমরা ইচ্ছা মতো দিয়ে দিতে পারি, 1.60 দিতে পারি। তারপরে ওকে, ওকে দিলেই আমার 1.60 লাইন স্পেসটা এখানে শো করবে। এটুকু বুঝতে পারছি সবাই? জি স্যার।
এরপরে যেটা ছিল, এরপরে যেটা আমাদের ছিল সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, তাই না? অ্যালাইনমেন্ট কয় ধরনের? দুই ধরনের। কি কি অ্যালাইনমেন্ট? হ্যাঁ, প্রধানত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট, একটা হচ্ছে টেবিল অ্যালাইনমেন্ট। প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট আবার 4 ধরনের হয়। ভাইয়া টেবিল অ্যালাইনমেন্টটা কিন্তু আমাকে একটু শেখাবেন, কারণ ওই দিন আমি ক্লাসে যাইনি। আচ্ছা, টেবিল অ্যালাইনমেন্ট নিয়ে আমরা এখন পর্যন্ত কোনো ক্লাসই করি নাই, সো টেনশন করার কিছু নাই, কারণ আমাদের টেবিলের ক্লাস এখনও সম্পূর্ণ শেষ হয় নাই। আমরা জাস্ট অল্প টেবিল ক্রিয়েট করা, টেবিল মার্জ করা, তারপরে টেবিলের হচ্ছে টেবিল ভাগ করা, আর কি যেন শিখছিলাম, ড্র টেবিল শিখছিলাম, ইরেজ টেবিল শিখছিলাম, এতটুকুই শিখছিলাম। আরও অনেক কিছু আছে, টেবিলের কলামের মধ্যে কলাম বৃদ্ধি করা, তারপরে ডিলেট করা, এসবগুলো এখন আমরা দেখি নাই, আমরা শিখবো এগুলা। অ্যালাইনমেন্ট যেটা বলতেছিলাম, যে প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট আবার 4 ধরনের হয়। একটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, একটা হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট, একটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট, একটা হচ্ছে জাস্টিফাই। এগুলো সবগুলোরই একটা করে আছে, শর্টকাট কি আছে, কিবোর্ড শর্টকাট আছে, Ctrl+L। আমি যদি Ctrl+L দিই, প্রথমে লেখাটা আমরা আগে সিলেক্ট করে নিব, কিন্তু আমরা লেখাটা সিলেক্ট করে নিব, দেন আমরা Ctrl+L যদি দিই, তাহলে দেখেন লেফট অ্যালাইনমেন্ট হয়। লেফট অ্যালাইনমেন্ট মানে বাম পাশটা ঠিক থাকবে, এ দেখেন বাম পাশ ফুল সমান, আর ডান পাশটা দেখেন যেমনি তেমনি আছে, এটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট। আর যদি Ctrl+E দিই, তাহলে হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট। দেখেন সেন্টারটা ঠিক আছে, বাট লেফট পাশ আর রাইট পাশ কিন্তু ঠিক নাই। তারপর যদি রাইট অ্যালাইনমেন্ট Ctrl+R দিই, তাহলে রাইট অ্যালাইনমেন্ট হবে, ডান পাশটা ঠিক থাকবে কিন্তু বাম পাশটা যেমনে সেমনে থাকবে। তারপর Ctrl+J দিলে জাস্টিফাই, দেখেন উপরে নিচে সব সমান, দেখতে একটা সুন্দর লাগে আর কি। জাস্টিফাই যে রাইট পাশও লেফট পাশও যা, রাইট পাশও সেম। আমরা সবসময় কাজ করার পরে চেষ্টা করব জাস্টিফাই করার। যদি ওখানে উল্লেখ না থাকে, তাহলে আমরা অবশ্যই কাজ শেষে Ctrl+J দিয়ে জাস্টিফাই করে দিব, তাহলে লেখাটা দেখতে সুন্দর হবে এবং ওই লেখাটাকে গ্রহণযোগ্য বলে মনে হবে। কারণ জাস্টিফাই করলে লেখাটা সুন্দর থাকে এবং পুরো পেজটা একটা ডেকোরেশন করা থাকে। সবসময় আমরা চেষ্টা করবো এটা, যে পুরো লেখাটাকে যদি কোনো ইনস্ট্রাকশন না দেওয়া থাকে, দেন লেখার পরে আমরা Ctrl+J দিয়ে জাস্টিফাই করে দিব। অ্যালাইনমেন্টটা বুঝছি সবাই? জি অ্যালাইনমেন্ট নিয়ে কারো সমস্যা হবে? জি স্যার, না স্যার হবে না। তাহলে আমরা আজকে দেখলাম যে গেট দেখছি, গেট হচ্ছে মৌলিক গেট 3 ধরনের, অ্যান্ড, অর, নট। অ্যান্ড গেটের বেলায় আমরা কি দেখছি, যে কোনো একটা যদি হচ্ছে লো হয়, তাহলে আউটপুট পাবো কি লো। একাধিক ইনপুট থাকতে পারে, যে কোনো একটা ইনপুট লো হলে আউটপুট পাবো লো। আর অর গেটের বেলায় যে কোনো একটা ইনপুট হাই হইলেই আউটপুট পাবো হাই। আর অর গেটের ক্ষেত্রে কি দেখছি, যে আউটপুট যদি 0 দিই, তাহলে ইনপুট 1 পাবো, মানে আউটপুট লো হলে ইনপুট হাই হবে, আর ইনপুট লো হলে আউটপুট হাই হবে, আর ইনপুট হাই হলে আউটপুট লো হবে। তারপর আমরা শিখলাম কি বোল্ড, আন্ডারলাইন, ইতালিক। তারপরে দেখছি লাইন স্পেসিং, এখন দেখলাম অ্যালাইনমেন্ট। এইগুলো নিয়ে কারোর কোনো সমস্যা আছে নাকি, বা বুঝি নাই এমন কিছু? স্যার গেট, হ্যাঁ বলেন। মৌলিক আচ্ছা, নেট, নট গেট, অর গেট ওইটা বাদ দিয়ে এখন ওয়ার্ডেরটা বলেন। ওয়ার্ডের নিয়ে কোনো সমস্যা আছে নাকি? না স্যার। ওয়ার্ড নিয়ে সমস্যা না থাকলে সমস্যা নাই, কারণ আমরা মেইন ফোকাসটা দিব এখন ওয়ার্ডের দিকে, কারণ আমাদের ওয়ার্ডের কাজটা শেষ করতে হবে। আর আমি চাচ্ছি যে লকডাউনের মধ্যে অলমোস্ট ইনসার্টটা শেষ করব, যেন আমরা ক্লাস শুরু হলেই করতে পারি, প্র্যাকটিস করতে পারি। কিন্তু আসলে সমস্যা হচ্ছে যে আমাদের মিটিংয়ের জন্য বেশি সমস্যা। সকাল থেকে 9:45 পর্যন্ত মিটিং করছি, দেন হচ্ছে ক্লাসে আসলাম। আশা করি কালকে থেকে সমস্যা হবে না, সবাই আমরা জয়েন থাকবো। এবং হ্যালো ভাইয়া, জি ভাইয়া, একটু পরে আমার ফোনটা অফ হয়ে যাবে, তারপর কিন্তু ক্লাস করতে পারবো না। না এখন আমাদের ক্লাস শেষ, তো আজকে আমাদের টপিক আর শেষ। এদিক কারেন্ট
হ্যাঁ হ্যাঁ, আমাদের টপিক শেষ, সমস্যা নেই এখন আর। আমাদের অলমোস্ট টপিক শেষ। সো আপনি টেনশন করার কিছু নাই। আমরা কালকে গেট বুঝিনি। কি বোঝেন নাই? গেট বুঝিনি স্যার। গেট দরকার নাই বলছি না, গেট এত ইম্পর্টেন্ট না। গেট নিয়ে এত মারামারি করার দরকার নেই, গেট আমরা ক্লাসেও বুঝতে পারবো। আর ওটা ওটা ইম্পর্টেন্ট। আমরা বেশি ফোকাস দিব আমাদের ওয়ার্ডের উপরে, বেশি ফোকাসিংটা এটা। আমরা কিন্তু কালকে শিখবো মাইক্রোসফট অফিস কীভাবে ইনস্টল করতে হয়, বিজয় 52 কীভাবে ইনস্টল করতে হয়। মোস্ট ইম্পর্টেন্ট টপিক আমাদের জন্য। একবার রিপিট করেন। কিভাবে মাইক্রোসফট অফিসটা আমরা ইনস্টল করব আর কিভাবে বিজয় 52টা ইনস্টল দেব। মাইক্রোসফট অফিস এবং বিজয় 52 মানে যে দুইটা নিয়ে আমরা কাজ করি। আমরা এখন কি মাইক্রোসফট অফিসে কাজ করতেছি না, এবং বাংলা লেখার জন্য আমরা বিজয় 52 ইনস্টল করি। এই যে এটাকে বিজয় 52 বলা হয়, এই যে এটাকে বিজয় 52 বলে। এটা একটা সফটওয়্যার। এই দুইটা সফটওয়্যার কালকে আমরা ইনস্টল করা দেখব। কারণ এটা যদি আপনি ইনস্টল না করতে পারেন তাহলে আপনার কম্পিউটারে আপনি কি শিখলেন? যে কাজ যেটা নিয়ে কাজ করবেন ওইটাই ইনস্টল দিতে পারেন না, তাহলে তো হবে না। এই জন্য আমরা এটা কালকে দেখবো যে কিভাবে ইনস্টল করা যায় আর কিভাবে কি করতে হয়, সম্পূর্ণটা আমরা কালকে চেষ্টা করব শেষ করার। বেশি সময় লাগে না এটা, এই দুটো আমাদের সম্ভবত আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে। আমরা সবাই কালকে জয়েন করব, এবং যারা জয়েন করবেন না আজকে তাদেরকে একটু জানাবো, কারণ এটা কিন্তু আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। যে আপনাকে যদি, হ্যাঁ বলেন। আপনি যে অফিসে বা কোনো জায়গায় যদি কাজে যান, এই দুটো যদি ইনস্টল না করতে পারেন তখন নিজেই লজ্জা পড়ে যাবেন। হ্যাঁ বলেন, শুনতেছি তো। গেট বুঝিনি। গেট এখন দরকার নাই আর, এখন ওইটা পিছনে সময় দেওয়ার দরকার নাই, এই অফিসটা সময় দেন। আমি যেটা বলছি এটা দেখেন। কালকেরটাতে সবাই জয়েন করলে হ্যাঁ হ্যাঁ, কালকে সবাই গ্রুপে সবাই একটু SMS দিবেন যে কালকের জন্য সবাই জয়েন করে, কারণ এই দুইটা আমাদের জন্য ইম্পর্টেন্ট কিন্তু। কারণ আপনি কাজ জানলেই হবে না, আপনাকে এইগুলা ব্যবহারও জানতে হবে, যে কীভাবে ইনস্টল করতে হয়, কিভাবে কি করতে হয়, সবটা আমরা কালকে দেখবো। আনইনস্টল করাও দেখবো, ইনস্টল করাও দেখবো। আজকের জন্য এই পর্যন্তই ক্লাস। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে করতে পারেন এখন।